সম্বন্ধে আমার আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, কারণ এটা তো ঠিক যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যেটা দেবাশিস বাবু বলছিলেন যে ঠিকই তো, এটা একটা পলিসির জায়গা যেমন আছে, তেমনি মানুষের কাছে একটা সংসদীয় রাজনীতি, একটা সংখ্যার জায়গাও রয়েছে। আপনি নিজে রাজ্য বিধানসভায় সেখানে এই ফ্লোরের অনেকখানি বড় দায়িত্বে আছেন। এটা তৃণমূল কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছে, দলনেত্রীও জানিয়ে দিয়েছেন যে তারা অনাস্থা প্রস্তাব আনছেন, নো কনফিডেন্স মোশন আনছেন। এবারের যে লোকসভা বসছে, সংসদ বসছে, লোকসভা রাজ্য সব মিলিয়ে, তার ছবিটা ঠিক কিরকম হতে পারে, কি হতে পারে ওখানে? একটু আগেই তো আমাদের সেফোলজিস্ট বিশ্বনাথবাবু বলে দিয়েছেন যে অ্যারিথমেটিক যেটা, অর্থাৎ নাম্বার, সেই নাম্বারের দিক থেকে ধরতে গেলে বর্তমান যে সরকার তারা মাইনরিটি। এখন ভোটের সময় কে ভোট দেবে কে ভোট দেবে না এসব অঙ্ক তো এখন ঠিক নেই। এখনো নতুন করে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতের থেকে তারা জানিয়ে দিয়েছে যে আমরা, ডিএমকে বলেছে আমরা এ ব্যাপারে সমর্থন করতে পারবো না। আমি এটা শুরুতেই বলেছি যে মানুষের এই উপলব্ধিটা, একেবারে গ্রামের মানুষ বা একেবারে শহরের মানুষ কি কি ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত। যে মুহূর্তে সারের দাম বেড়েছে কৃষক আঘাতপ্রাপ্ত হয়েছে, যে মুহূর্তে ডিজেলের দাম বেড়েছে কমন মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস আঘাতপ্রাপ্ত হয়েছে। একটা পেনশনেতে কত সংখ্যক যারা পেনশন পান তারা ভারতবর্ষের জনসংখ্যার বিরাট অংশ কিছু নয়, কিন্তু এটা একটা কালেকটিভ। খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ, খুচরো ব্যবসায়ীরা কিভাবে আঘাতপ্রাপ্ত হবে। ফলে একের পর এক সংস্কারের নামে সমাজের সর্বস্তরের মানুষকে, কিছু এলিট ক্লাসের মানুষকে বাদ দিলে প্রায় সর্বস্তরের মানুষকে এই সিদ্ধান্তগুলো আঘাত করছে। খুব ন্যাচারাল করছেই যেসব দলগুলো ভোটের রাজনীতি করতে হয়, এ তো মেরে পিঠে জিতে যাওয়ার ব্যাপার নয়, ভোট নিতে হবে। ফলে প্রত্যেকটা দলকেই আলটিমেটলি টুডে অর টুমরো, আজকে যেমন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়টা প্রথম পলিটিক্স করতেই হবে করেছেন, কিন্তু আগামী দিনে মানুষের রাজনীতি করতে গেলে, ভোটের রাজনীতি করতে গেলে যেখানে মানুষ সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে সেখানে এই সরকারের থেকে সমর্থন তুলতে হবে, অথবা নতুন করে সমর্থন দিতে পারবে না। ঠিক। আমি জানি মদন মিত্র, তাকে ছেড়ে দিতে হবে, অন্য কাজ রয়েছে। আমার শেষ প্রশ্ন রয়েছে, আমি একটা ছোট্ট প্রশ্ন করে নিতে চাই, যে সেটা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি যে জন্তর মন্তরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে বক্তৃতা, সেই বক্তৃতা তিনি ঘোষণা করেছেন যে আগামী দিনে নভেম্বর মাস জুড়ে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে কিভাবে এই গোটা আন্দোলনটা ছড়াতে চাইছে। হরিয়ানা দিয়ে শুরু হচ্ছে, তারপরে যাবেন উত্তরপ্রদেশ এবং মাঝখানে পাটনা ইত্যাদি। পশ্চিমবঙ্গ কি আপনাদের এটা কি জারি থাকছে, এইটা মানুষকে বোঝানো বা ইত্যাদি জারি থাকছে? 500%। এবং পশ্চিমবঙ্গের এমন কোনো অঞ্চল, এমন কোনো ব্লক, এমন কোনো মহকুমা বাকি থাকবে না। শুধুমাত্র আমরা অপেক্ষা করছি এই পুজোর জন্যে, কারণ ভারতবর্ষের এখন তার বাঙালির দুর্গাপুজো নয়, সারা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বড় ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গাপুজো, তার সঙ্গে মহরম রয়েছে। তারপরে মানে ঢাকের বাজনা আর মহরমের এই যে আমাদের সংখ্যালঘু ভাইদের উৎসব, এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইতিমধ্যেই আমাদের জেলায় জেলায় মিটিং শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, মহকুমা, ব্লকে। যেটা মূল বক্তব্য, যেটা শোভনদা বলেছেন, আমি শোভনদার সঙ্গে সম্পূর্ণ শুধু একমত নই, আমি মনে করি অত্যন্ত সুন্দর করে শোভনদা ব্যাখ্যা দিয়েছেন যে পৃথিবীর যে কোনো দেশে যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, যেখানে বন্দুকের নল শেষ কথা বলে না, যেখানে মানুষ শেষ কথা বলে, সেখানে সবসময় যারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিশ্বাস করে তাদেরকে সংখ্যাগরিষ্ঠের স্বার্থর দিকেই তাকাতে হবে। আর এখানে যে এফডিআই কি বিমা কি পেনশনে কত পার্সেন্ট আসছে, কত পার্সেন্ট সরকারি চাকরি করে, কজন পেনশন পায়, সেটার থেকেও বড় প্রশ্ন খুচরো ব্যবসা যেটা বলেছেন, সব মিলিয়ে। ফলে আলটিমেটলি আমার ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন যে সবাই এগিয়ে আসুন ফেসবুকে, এবং লুট চলছে, লুট, আমার ধারণা স্বাধীনতা আন্দোলনে
মোহনদাস করমচাঁদ গান্ধী সাধারণ মানুষের যে সাড়া পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস যে রাস্তায় আন্দোলনে নামছে, আমরা যদি ঠিক মতো মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন শুধু করতে পারি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কিন্তু মানুষের আর কোনো প্রশ্ন নেই। ভারতবর্ষের মানুষ, নিপীড়িত মানুষ, তারা মেনে নিয়েছে। আপনি বলছেন যে আন্দোলনটাকে আপনারা আরো বেশি নিয়ে যাবেন, আরো কিন্তু grassroots-এ আমার নিয়ে যাবেন। ধারণা যেটা, যে আন্দোলন শুরু, আমি জানি ওম প্রকাশ যে কথাটা বলেছে যে এটা তো আর রাস্তায় আন্দোলন করে মাসল পাওয়ারের ব্যাপার না, এটা পার্লামেন্টের মধ্যে ভোট। কিন্তু পার্লামেন্টের ভোটটাও ডিসাইড করে বাইরের ডেমোক্রেসির ডেমোক্রেটিক স্ট্রাগলটা, রাস্তার মানুষের চাপ কতটা থাকে যারা পার্লামেন্টে থাকেন তাদের উপরে, তার উপরেও কিন্তু ভোটটা হয়। আর ওই যে শোভনদা বললেন যে কেনা বেচা হবে, সেই কেনা বেচায় কিন্তু ওই সোরেন টোরেন এখনো বোধহয় কয়েকজন ভেতরে রয়েছে। অতএব সেটাও ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছে। অতএব হর্স ট্রেডিং এত সহজ হবে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ মহেন্দ্র, আমাদের অনুষ্ঠানে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি একবার আসবো পার্থর কাছে, পার্থ বিশ্বাস, যে এই যা নিয়ে এখন সারা দেশে যে চর্চা চলছে, যথেষ্ট চর্চার কেন্দ্র এবং সংস্কারকে ঘিরে যে বিতর্ক এবং যে আন্দোলন এবং যে আন্দোলনের রূপরেখা আমরা আগামী দিনে দেখতে পাচ্ছি, সেখানে এই ইস্যু নিয়ে যারা অনেক বেশি কথা বলেছেন অতীতে, বামেরা কি একটুখানি পিছিয়ে থাকছেন, একটু অপ্রাসঙ্গিক? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনাস্থা প্রস্তাব আনবেন বলে ঘোষণা করে দিয়েছেন লোকসভাতে। সেই অনাস্থা প্রস্তাবে সমর্থন জানাচ্ছেন অন্য আঞ্চলিক দলগুলি। আজকে গুরুদাসবাবু বলেছেন, গুরুদাস দাশগুপ্তের মতন প্রবীণ বামপন্থী নেতা, যে তারা ওটা সমর্থন করবেন। কিন্তু কোথাও কি সিপিএম বড় শরিক একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? আমি তার সাথে জাস্ট একটা প্রশ্ন যুক্ত করেছি। জাস্ট দুদিন আগে কেন্দ্রীয় কমিটির নেতা গৌতম দেব একটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে অন্তর্বর্তী নির্বাচন তিনি চান না বা তার দল চায় না। তাহলে আলটিমেটলি এই ধরনের বিল আসা সত্ত্বেও বামেরা কি স্ট্র্যাটেজিক্যালি কি, ধরেন নরসিংহ রাওয়ের সরকারের সময় যেমন ফ্লোর ছেড়ে চলে আসছিল, সংখ্যাটা অর্থাৎ হাফটা Absent করবে কিনা? মেজরিটি হ্যাঁ। যেটা, সেটা 250-এ নেমে আসছিল, বেশ। এই ধরনের একটা সম্ভাবনা অ্যাবসেন্ট করবে কিনা আমি বুঝতে পেরেছি। আমি পার্থর উত্তরটা শুনি। আমি রজত প্রথম প্রশ্ন যেটা করেছেন তার উত্তরে বলি যে গোটা দেশ জুড়ে সংস্কারের নামে আমাদের কংগ্রেস পার্টি এবং প্রধানমন্ত্রী যে যুদ্ধ ঘোষণা করেছেন, তার লড়াইয়ের দুটো দিক রয়েছে। মদনবাবু বলার সময় বলছিলেন যে একটা লড়াই হয় পার্লামেন্টের মধ্যে, আর একটা লড়াই হয় পার্লামেন্টের বাইরে। বাইরে, ঠিক পার্লামেন্টের যাওয়ার লড়াই যেটা, সেটা আসলে পার্লামেন্টের বাইরেই হয়, ঠিক এবং সেই লড়াইটার উপরই অনেক বেশি ভরসা বামেদের। ঠিক। ফলে আমরা চাই যে এই লড়াই দেশ জুড়ে হোক, এবং এই প্রশ্নে যারা যারা এই লড়াই অংশগ্রহণ করতে চান নিশ্চয়ই আমরা পা মেলাবো। কিন্তু দুটো কিন্তু আছে, একটু অপ্রিয় হলেও, যে আমি এই আমি কারণে সরাসরি প্রশ্নটা করি পার্থ আপনাকে, যে তৃণমূল কংগ্রেস সংসদে অনাস্থা প্রস্তাব আনছে, নীতিগতভাবে কিন্তু বামেদের তাতে কোনো আপত্তি নেই যে ইস্যুতে আনছে, বামেরা কি সেটা সমর্থন জানাবে? না, আমি তো এই জন্যই বললাম যে প্রশ্নের উত্তর হচ্ছে একটু কন্ডিশনাল হয়ে যায় আপনার। কন্ডিশনাল এই কারণের জন্য যে এফডিআই এর মতো ইস্যু, সেখানেও আজকের আমরা এই আলোচনাটা করছিলাম, সেটা নিয়ে আমাদের দেশ জুড়ে একটা ধর্মঘট হলো, আমাদের রাজ্যেও একটা ধর্মঘট হলো। এই ধর্মঘট কোনোভাবেই আমাদের রাজ্য সরকার বিরোধী ধর্মঘট ছিল না, কিন্তু এরপরেও দেখলাম যে আনফর্চুনেটলি হচ্ছে যে যারা ধর্মঘটে অংশগ্রহণ করলেন তাদের মাইনে কাটা হতে শুরু করলো। ফলে এবার আমাকে তো একটা ভাবতে হবে যে লড়াইটা আমি আর একটা গ্রেটার ইন্টারেস্টে করছি, যে আজকের যদি আমি সেই ধর্মঘট করতে গিয়ে আক্রান্ত হই, তাহলে একসাথে আন্দোলন করার জায়গা কতটুকু তৈরি হচ্ছে। আমি একসাথে আন্দোলন করার জায়গা বলছি না, আমি বলছি যে কষ্টটা আমি বলছি ফ্লোরের মধ্যে, হ্যাঁ। উইদিন দ্য ফ্লোর। আমি বলবো যে এই অবধি আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল যে বামেরা প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক, এই প্রশ্নটা কি হয়ে যাচ্ছে। এখন যিনি রাষ্ট্রপতি ভবনে বসেছেন রাষ্ট্রপতি হয়ে, তারই একটা মন্তব্য 2008 সালে, আমি আপনাদের মনে করিয়ে দেবো, যে যখন ভারতবর্ষ এই গ্লোবাল ক্রাইসিস থেকে বেরিয়ে আসলো, তিনি তখন বলেছিলেন যে আমরা রক্ষা পেয়েছি কারণ আমরা যে গ্লোবালাইজেশনের এই পার্টটার সাথে যুক্ত হয়নি, অ্যান্ড থ্যাঙ্কস টু মাই লেফট ফ্রেন্ডস, যারা আমাদের কিছু কিছু ক্ষেত্রে যে সদুপদেশ দিয়েছিল আজকে রাষ্ট্রপতি। ফলে বামেরা সেদিনও প্রাসঙ্গিক ছিল, আজকেরও প্রাসঙ্গিক। এবার চলার পথ নিয়ে আপনি যে প্রশ্ন করছেন, এই ভরসাটুকু নিশ্চিতভাবেই রাখতে পারেন যে এই বিল আটকানোর প্রশ্নে সংসদের মধ্যে এবং বাইরের যে লড়াই হবে, এবং সঙ্গত লড়াইয়ের প্রত্যেকটা ফর্মেই হচ্ছে বামপন্থীরা পাশে থাকবে, এবং বামপন্থীরা এমন কোনো সুযোগ এই সরকারকে করে দেবে না
যাতে এই বিল পাশ হতে পারে, সেটা অবশ্যই আমাদের সংখ্যার নিরিখে, আমাদের শক্তির নিরিখে, এইটুকু আমরা বলতে পারি। বামপন্থীরা ভোটে অংশ নেবে। আমি বললাম যে কি স্ট্র্যাটেজি হবে সেটা তো অংশ। এখন আপনাকে যদি বলি যে নো কনফিডেন্স আনতে গেলেও যে সংখ্যার প্রয়োজন হয়, সেই সংখ্যাটা কাদের নিয়ে তৈরি হচ্ছে সেটাও হোক। এবং আমি বিশ্বনাথের সাথে আমি একটা জায়গায় বলবো, একটা সংখ্যা দিচ্ছিল, আমি স্টিল মনে করি, শোভনদা বললেন যে ভারতবর্ষের রাজনীতিতে এখনো যে ওই পাটিগণিতের অঙ্কের বাইরে যে কটা এমপি হচ্ছে, যে তারপরে হচ্ছে যে ওই টাকার বস্তা দিয়ে হচ্ছে পক্ষে ভোট দেবেন, বিপক্ষে ভারতবর্ষের রাজনীতিতে পাটিগণিতের সেটাকে বাদ দিয়ে ভাবা যাচ্ছে না এখনো। এবং যে কারণে রজত আপনি খেয়াল করবেন যে এই হোল ট্রেডিংটা যেটা চলছে, সংস্কারের নামে লুট, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, এই লুটের ভাগ কারা পাবে এইটা তো ব্যাখ্যা করতে হবে। এবং এই লুটের ভাগ এই সংসদ বহাল রাখার জন্য, এই মন্ত্রিসভা বহাল রাখার জন্য ব্যয় করা হবে। ঠিক। আমি আসবো অধ্যাপক দেবাশিস সরকারের কাছে। হ্যাঁ প্লিজ। মাঝখানে ছেড়ে গেছিলাম। শোভনদাও বলেছেন, মদনদাও বলছিলেন, এই জায়গাটা কিন্তু একটু পরিষ্কার হওয়া দরকার। সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল এই ধরনের বিষয়গুলোতে কি অবস্থান নিচ্ছেন, কেন এই অবস্থানটা নিচ্ছেন, এই পর্যন্ত কিন্তু আলোচনাটা আসা অনিবার্য। সেই অবস্থান নেওয়াটার কারণ যদি হয়, স্বাভাবিকভাবেই মানে যারা প্রত্যক্ষ রাজনীতি করেন তারা সেই পারসেপশনের জায়গা থেকেই বলবেন যে মেজরিটি ভোটের কম্পালশন। আমরা যারা সক্রিয়ভাবে রাজনীতি কর্মী নই তারা আমরা বলি যে আসলে কিন্তু একটা পপুলার পলিটিক্সের কম্পালশন, আরেকটা হচ্ছে ইডিওলজিক্যাল কম্পালশন। এই মুহূর্তে ওম প্রকাশ দা যে কথাটা বলেছেন, যে দেখলে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট, বিজেপি, একটা কথা আমি কেটে দিচ্ছি না, আমি একটা কথা বলছি, ইডিওলজিক্যাল প্রশ্ন কি মানে কংগ্রেস, আমি ওইটাই বলছিলাম 91 সালে ওই জায়গাটাই বলছিলাম, ওই আপনার ওই প্রশ্নটাই অনিবার্য প্রশ্ন। দ্যাট ওয়াজ ইন্টারন্যাশনাল কম্পালশন। ইডিওলজি বললে আমি তো বিধানসভায় বলেছিলাম ইডিওলজি সেই জায়গাটাতেই আসছি, কারণ ওইটাই কিন্তু কংগ্রেসের ইডিওলজি হিডেন অবস্থায় ক্যামোফ্লেজ করে আমরা কথা বলছি, ওটা পরিষ্কার হলে কিন্তু অনেক আলোচনা বেরিয়ে আসবে। সেটা কি, যে আজকে অ্যাপারেন্টলি কংগ্রেসের অবস্থান থেকে যদি দেখা যায় তাহলে বিজেপি, বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস একাকার হয়ে যাচ্ছে। কিন্তু সেটা হচ্ছে ভোটের পলিটিক্যাল কম্পালশন থেকে, সংখ্যার বিচার। যদি ইডিওলজিক্যাল কম্পালশনে দেখা যায় তাহলে দেখা যাবে বিজেপির আজকের এই অবস্থানটার সাথে মনমোহন সিং এর অর্থমন্ত্রী অবস্থায় যে সংস্কারকে লিড করেছিলেন 91 অনওয়ার্ডস, তার কনসিস্টেন্সির ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই বিজেপির যে দর্শন, মার্কেট ইকোনমির যে দর্শন, তাতে আজকে তার পলিটিক্যাল পপুলার কম্পালশনের জায়গা থেকে যে অবস্থান নিতে হচ্ছে, এনডিএ সরকার পরিচালনা করবার সময় কিন্তু তার অবস্থানের সাথে ইউপিএ 2 সরকারের অবস্থানের মৌলিক কোনো ফারাক নেই। কি অবস্থান, আমি আপনাকে কথা বলি, আমি ছোট্ট উস্কে দিচ্ছি, আপনার বিতর্কটা উস্কে দিচ্ছি, যে আপনি যেটা বলছেন সত্যি সত্যি এটা শুদ্ধ রাজনৈতিক দুটো জায়গা। একটা হয় শুনুন, ইডিওলজিক্যাল কম্পালশন, লেফট ফ্রন্ট কনসিস্টেন্টলি তার দর্শন, তার সংখ্যা যেখানেই থাকুক, কনসিস্টেন্টলি এই ইস্যুগুলোতে গত 20 বছর ধরে ভারতবর্ষের রাজনীতিতে একটা অবস্থান রেখেছে। আমার কিন্তু অন্য প্রশ্ন আছে, ব্যবহারিক ক্ষেত্রে তো হয়নি। আমি আসছি। আমার প্রশ্ন হচ্ছে অধ্যাপক দেবাশিস সরকার, আমি এক মিনিট, আপনি কথা বলবেন, আমি উস্কে দিচ্ছি। আপনি যেটা বলছেন যেটা ইডিওলজিক্যাল যে কম্পালশন, আমি এক মিনিট নিচ্ছি, এক সেন্টেন্সটা কমপ্লিট করে দিই। সেটা হচ্ছে যে ফারাকটা একটা লাইনে, যে এই ইস্যুটাকে আজকে যেভাবে অ্যাপারেন্টলি সবকটা দল ওই ভোটের অঙ্কের বিচারে ঝাঁপিয়ে পড়ছে, এখানে কোথাও একটা রাজনীতির গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে। কিছু দল কনসিস্টেন্টলি 20 বছর ধরে এটা দর্শনগত জায়গা থেকে, দর্শনগত অবস্থানে, তারা জিতবে কি হারবে, কত মানুষ ভোট দেবে এই জায়গা থেকে না। আর কোন রাজনৈতিক দল ভোটের পলিটিক্যাল কম্পালশনের জায়গা থেকে, পপুলারিটির কম্পালশনের জায়গা থেকে একটা অবস্থান নিচ্ছে, তাতে কখনো কখনো বামপন্থীদের হাঁটা মিছিলের সাথে তারাও হাঁটতে শুরু করছে। আমি অনুষ্ঠানে একটা প্রশ্ন তুলতে চাই, এই জায়গায় একটা গুণগত আপনার কথা পরিষ্কার যে একদিকে ইডিওলজিক্যাল একটা তার কম্পালশন থাকছে, অন্যদিকে থাকছে তার প্র্যাকটিক্যাল কম্পালশন। আমি সম্বন্ধে আসছি। আমার প্রশ্ন আপনাকে অধ্যাপক দেবাশিস সরকারকে, যে যারা কলকাতা বিমানবন্দর থেকে ম্যাকনামারাকে কলকাতায় ঢুকতে দেননি, তারাই তো পরে বেনি সান্তোসাকে ডেকে এনেছিলেন এই রাজ্যে ব্যবসা করার জন্য। দর্শনের জায়গা থেকে তারা কি বেনি সান্তোসার প্রতি অনেক বেশি তাদের বাধ্যবাধকতা ছিল? মনে হয় না। অর্থাৎ রাজনীতিতে একটা কোথাও বোধহয় ব্যবহারিক
এবং এই ভোট যুদ্ধ কৌশলের জায়গাটা কোথায় থাকে? সরাসরি- কৌশল শব্দটা যে ব্যবহার সরাসরি করি। উদাহরণটাই ম্যাকনামারা দিই। কলকাতায় ঢুকতে পারেনি দেবাশিস সরকার। সরাসরি উদাহরণটাই দিই চীনের। হুম। কথা বলতে আমি আলোচনা প্রশ্নের করতে উত্তরটা আরো আগে শুনে সুবিধা হবে। আমি আমার উত্তরটা শুনে নিই। ওই তো ওর যারা উত্তরটা সেদিন ওখানে এই রয়েছে। নেতৃত্ব ওই দিয়েছিলেন ওই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি। আরে এই একটু আমি চীনের একটা উত্তরের একটুখানি মধ্যে- বলি, একটা সেকেন্ড আমায় বলতে দিন প্লিজ। আমি তো বিধানসভায় আছি অনেক বছর। আমি উত্তরটা নিয়ে নিই শোভন। আমি বলি না, আমি এটাই ওনাকে খালি ধরিয়ে দেবো, সেম কথা তেং শিয়াওপিং যে কথা বলেছিলেন, বুদ্ধদেব বাবু ফ্লোরে দাঁড়িয়ে সেই কথাই বলেছিলেন যে বিড়ালটা কালো না সাদা দেখার দরকার নেই, টাকার কোনো রং নেই। ইঁদুর ধরে কিনা এক, কোনো রং নেই। টাকার কোনো রং নেই। তাহলে এই যে আপনি বলছেন যে কনসিস্টেন্টলি বলে আসা আর ক্ষমতায় থেকে ঠিক সেটাকে না মেনে অন্য জিনিস করা, এটা কিন্তু কনসিস্টেন্ট নয়, এটা কনসিস্টেন্ট মানে নয়। প্রশ্নগুলো এক জায়গায় চলে আসছে, তারপরে আসি এবার আলোচনায়। সেটা হচ্ছে যে যেটা বলবার সময় উনি উল্লেখ করেছেন কৃষ্ণদা, সেটা হচ্ছে কখনোই কোনো পরিস্থিতিতে, সেটা ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু থেকে যদি আজ পর্যন্ত লক্ষ্য করা যায়, তিনটে ক্ষেত্রে আইডেন্টিফিকেশন হয়ে গেছে কিন্তু: কোর পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরের ডোমেন, আর তখন ভাষাটা ছিল পঞ্চবার্ষিক পরিকল্পনার, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার ভাষা ছিল যে জয়েন্ট সেক্টর, অর্থাৎ সরকারের কোনো জায়গায় ওই জায়গায় স্ট্রেচ করতে পারবে না, ফলে প্রাইভেট ক্যাপিটাল উত্তর পাচ্ছি না, অন্য প্রশ্ন আসছে, ওই উত্তর চলে আসছে ওখানে। আচ্ছা। প্রাইভেট ক্যাপিটালের একটা জায়গায় নিশ্চিতভাবে অংশগ্রহণ আছে এবং দেশের উন্নয়নের প্রশ্নে অংশগ্রহণ আছে, উইথ দ্য ডেফিনিট আন্ডারস্ট্যান্ডিং যে সেই প্রাইভেট ক্যাপিটাল যখন Mixed ব্যবহার economy, হবে, mixed সেই economy। প্রাইভেট ক্যাপিটাল যখন ব্যবহার হবে তখন তাদের অবজেক্টিভ থাকবে মুনাফা আমি বাড়ানো। আমাদের সময় শেষ এইবার- হয়ে আসছে। অধ্যাপক এইবার দেবাশিস সরকার, আমাদের সময় শেষ হয়ে প্রতিটি আসছে। ক্ষেত্রে আমি উত্তরটা একটু না নিয়ে না নিই। উত্তর তো খুব যে পরিষ্কার। কোথাও কি এটা তার কোনো মানে serious question ভোটের নয়। রাজনীতিতে আমি বলে দিচ্ছি রজত, এটা কোনো এটা Serious সিরিয়াস না হলে আপনি তার লঘু করে কারণ উত্তর দিন, বলছি, কিন্তু আমি উত্তরটা আমি চাই। বলে দিয়েছি উত্তরটা, তুমি বুঝতে পারছো না খুব কেন কম সময় পাচ্ছি যে না। যখনই এই ক্ষেত্র বিচারে হ্যাঁ, হ্যাঁ। মূল প্রাইভেট ক্যাপিটালের পার্টিসিপেশন Right. আসছে, বামেরাও তার না, মানে না, দর্শনগত বামরা জায়গা থেকে সেটা সরে মানে এসে হচ্ছে- না, না, একদমই ভোটের নয়। যুদ্ধে সেটা শিল্পায়নের মানে- লক্ষ্যে রজত, তারাও কিন্তু বেনু তুমি যদি চান্দোসাকে তোমার ডেকে আনাটা মনে প্রশ্নটাকে করেছে বারবার বলে তাদের মনে রাজনৈতিক করো। বাধ্যবাধকতা। তুমি যদি তোমার প্রশ্নটাকে বারবার বলে মনে আমি করো, একবার তুমি কিছু আমাদের সময় শেষ, content আমি deliver একবার করছো, আমি ভুল অচিন হয়ে বাবুর যাবে। কাছে আসি। তাহলে আমি উত্তরটা সরাসরি শুনি। হ্যাঁ, উত্তরটা খুব পরিষ্কার। হুম। প্রাইভেট ক্যাপিটালের পার্টিসিপেশন যে কোনো স্টেট বা সেন্ট্রালের ডেভেলপমেন্টের মধ্যে আছে, কিন্তু প্রিন্সিপালগত জায়গাটা হচ্ছে যে এই ক্ষেত্রগুলো পরিচালনা করবার প্রশ্নে সরকারি ক্ষেত্রগুলোকে সরাসরিভাবে প্রাইভেট সেক্টরতে ছেড়ে দেওয়া হবে কিনা সেটা দেশের ক্ষেত্রে, এবং এখন মাল্টিন্যাশনাল আমি আমার প্রশ্নের উত্তর পাইনি। আমি আসবো অধ্যাপক অচিন চক্রবর্তীর কাছে। আমি আমার প্রশ্নের উত্তর পাইনি। ম্যাকনামারাকে যারা সেদিন আটকে ছিলেন দমদম বিমানবন্দর থেকে কলকাতা শহরে ঢুকতে না দেওয়ার জন্য, তারা কেন বেনি সান্তোসাকে নিয়ে এসেছিলেন? অর্থাৎ আমার প্রশ্ন না, না, private যে কোথাও কি capital- না, 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 রাজনৈতিক না, দলের ভুল হচ্ছে। দর্শনগত একদম বাধ্যবাধকতার ভুল হচ্ছে। পাশাপাশি Private capital রাজনীতির জন্য, participation, ভোটের জন্য, private capital- সরকার তৈরির জন্য একদমই না। অন্য কোনো কৌশল Private দরকার হয় কিনা? capital এর participation হুম, হুম। সব সময়ের জন্য ভারতবর্ষে ছিল, আজও ভারতবর্ষে আছে। আমি ম্যাকনামারার কথা কিন্তু আপনার মৌলিক মুখ থেকে একবার জায়গায় যে শুনলাম না, আমি আসছি পরিবর্তনটা, অধ্যাপক অচিন সেটা হচ্ছে চক্রবর্তীর কাছে। market ঠিক যে operation অবস্থাতে উপর এখন ভিত্তি থাকছে, করে যে development অবস্থাতে activity চলবে কি চলবে না, আমি উত্তর এটা পাইনি, নির্ধারণ। আমি উত্তর পাইনি দেবাশিস। আমি আসবো অচিন চক্রবর্তীর কাছে, যে অবস্থাতে এখন এই মুহূর্তে থাকলো, তার মানে গোটা ভারতের পরিস্থিতিটা আজকে রাত্রিবেলাতে, কালকেও নিশ্চয়ই আরো কিছু তার এদিক ওদিক হবে, আরো কিছু পরিবর্তন ঘটবে, ডেভেলপমেন্ট যাকে আমরা বলে থাকি। সব মিলিয়ে যেটা বারবার বলে এসছেন বিজেপি নেতারা বলে এসছেন, পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সরকার একটা বেকায়দায় পড়েছিল, বা বলা ভালো খুব নির্দিষ্টভাবে কংগ্রেস দল ইউপিএ 2 সরকারের বেকায়দায় পড়েছিল কয়লা কেলেঙ্কারি নিয়ে। এর আগে একাধিক দুর্নীতিতে জেরবার কংগ্রেস কয়লা কেলেঙ্কারি তার সামলাতে পারছিল না, একটা গোটা অধিবেশন প্রায় চলেনি, অচলাবস্থা তৈরি হয়েছিল। সেখান থেকে দৃষ্টি ঘোরাতে সংস্কারে এসেছিল। এইটাতে কতটা সাকসেসফুল হবে বলে আপনার মনে হয়? একদম ব্যবহারিক জায়গা থেকে, দর্শনগত জায়গা নয়, ব্যবহারিক জায়গা থেকে। না, এটা তো ভাবতে হবে যে চারিদিকে এত রকমের বিরোধিতা, এত মানুষের বিরোধিতা, কত মানুষের অবশ্য আমি জানি না, অনেক দলের বিরোধিতা, প্রচুর বিরোধিতা, তা সত্ত্বেও কংগ্রেসকে এটা করতে হলো। এবং সেই করতে হলো, এটা তো আমরা জানি যে কম্পালশনগুলো সবাই বলেছেন কম বেশি কীরকম কম্পালশন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার মনে হয় তার থেকেও গভীরে একটা সমস্যা যেটা হচ্ছে, যেটা দেবাশিসবাবু কিছুটা বললেন, সেটা হচ্ছে যে ওই একটা অর্থনীতি চালনার একটা দর্শনগত জায়গা থেকে বোধহয় কোথাও একটা অবসেশন ধরনের এসে গেছিল আর কি, যেটা আমি গত কয়েক বছরের কথাই বলছি। কিছু কিছু নিশ্চয়ই প্রপুর ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন ধরুন MGNREGA বলুন বা এইগুলো ফুড সিকিউরিটি বিলের কথা বলুন, কিন্তু যাই হোক ফুড সিকিউরিটি বিল তো পাস, সে তো একদম অথই জলে চলে গেল।
কিন্তু এই কয়েকটা জিনিস, দু একটা জিনিস বাদ দিলেও কিন্তু এক ধরনের অন্তত একটা সেকশনের মধ্যে সরকারের যেন মনে হচ্ছিল ওই যেটা দেবাশিসবাবু বললেন একটা সিইওর মতো ব্যাপার হয়ে যাচ্ছিল আর কি। এখন একটা ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে কিন্তু সংস্কারের ব্যাপারটা, এটা মানে যে কোনো দেশের সংস্কারের অভিজ্ঞতা দেখলেই আমরা দেখতে পাই আর কি, সেটা হচ্ছে যে ওই সংস্কারের সঙ্গে কত মানুষ থাকবেন এই ক্যালকুলেশনটা কিন্তু সবসময় রুলিং পার্টি করে থাকে। আমার ধারণা এখানে এই সংস্কারের সঙ্গে কত মানুষকে আমি সংস্কারের সঙ্গে পাবো এটার উপর কিন্তু নির্ভর করছে সেই সংস্কারের সাফল্য বা ব্যর্থতা। এবারে ঠিক কতটা মানুষ তারা পাবেন বলে আপনার মনে? এবারে মনে হচ্ছে যেন এটা যেহেতু একটা কম্পালশন, ওই কিছুটা যেন ওই ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে এই ধরনের বোধহয় একটা ভঙ্গি দেখা যাচ্ছে কংগ্রেসের মধ্যে। মানে ওই কেন সারাদিন ওই বালু তীরে, ওই কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে, সে তার পরের লাইনটা হচ্ছে যে ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে। এখন ওই যখন ওয়াশিংটন পোস্ট বলে যাচ্ছে, টাইম ম্যাগাজিন যখন বলে যাচ্ছে কেন সারাদিন ধীরে ধীরে বালু নিয়ে খেলো তীরে, তখন যেন ওই ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে। আমি এইরকম একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় ওই ক্যালকুলেশনটা কতটা কি আছে আমি খুব শিওর নেই। কারণ এইটা এই যে গণতান্ত্রিক যে আবহাওয়াটা যদি আমি বলি, এটা যে কখন কি ধরনের মোমেন্টাম পেয়ে যায় বলা, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। আমি আসবো একবার কৃষাণুবাবুর কাছে। এক্ষেত্রে আমার একটা ছোট্ট কথা বলার ছিল, যেটা উনি বলছিলেন ঠিকই। আসলে আমার মানে টলারেন্স অফ দ্য পিপল ইকোনমিক্যালি বেড়ে গেছে অনেক। না, সেটা কতটা সরকার সংস্কারকে আউটরাইট ফেলে দেওয়ার কথা আমরাও কিন্তু বলিনি, মনে রাখতে হবে। আমাদের দল টোটাল সংস্কারের বিরোধিতা করেছে এমন কোনো কথা অনুষ্ঠান শেষের দিকে আসছি। এখানেতে 1991 সালে যেটা যাত্রা শুরু করলো, সেটা সিদ্ধান্ত নেবার জন্য 2012 সাল কেন? এর তো একটা কোনো ব্যাখ্যা আছে, এর তো একটা পরিস্থিতি আছে যে এগুলো বারবার এসেছে। 91 সরকারের পরে কংগ্রেস তো একক সংখ্যাগরিষ্ঠতা কোনোদিন সরকার তৈরি করতে পারেনি, বারবার এটাকে শরীকের উপর নির্ভর করতে হয়েছে। কিন্তু বারবার নানা প্রতিরোধে, নানা জায়গা থেকে, নানা আপত্তিতে, বাধাতে কংগ্রেস তারপর থেকে হয়নি। কেন? ভারতবর্ষের মানুষ, গান্ধীজি একবার বলেছিলেন যে নেতাজির পথে যদি স্বাধীনতা আসে তাহলে আমি তার পতাকার নিচে প্রথম সৈনিক হব, কিন্তু ভারতবর্ষের মানুষ অস্ত্র ধরার জন্য তৈরি নয়। আমি ঠিক সেই কথাটাই আমি অন্যভাবে বলছি, যে সংস্কার করলে ভালো খারাপ এখনই বিচার করা যাবে না হয়তো, কিন্তু এই সংস্কারের এফেক্ট পেতে পেতে মানুষ অর্ধেক মানুষ তো শ্মশানে চলে যাবে। ঠিক, আমি একবার আসবো কৃষাণবাবুর কাছে। ঠিক ঠিক, আমি কৃষাণবাবুকে একটা খুব টেকনিক্যাল প্রশ্ন নিয়ে আসবো, কারণ শেষ পর্যন্ত যা নিয়ে আমরা কথা বলছি সেটা তো যারা এই ক্যামেরার ঠিক পেছনে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরই জন্য, তারাই তো এর সঙ্গে যুক্ত সকলে। একটা সময় অন্তত আমার ছেলেবেলায় মনে করতে পারি যে টাকা সঞ্চয় রাখা হচ্ছে, সেখানে প্রায় ঈশ্বরের দেব মন্দিরের মতো যে নামগুলি ছিল তার মধ্যে অগ্রগণ্য ছিল এলআইসি। এলআইসিতে টাকা রাখা মানে হচ্ছে আমি তো বটেই, আমার সন্তান সন্ততিরাও নিশ্চিন্তে থাকবে যদি আমার কিছু ঘটে যায়, এই নিশ্চয়তা কিন্তু ছিল। ঠিক, জীবন বীমা সেই জায়গা কিন্তু মানুষকে দিয়েছিল। এরপর আমরা দেখলাম শেয়ারে মধ্যবিত্তের একটা প্রবণতা, শেয়ার খেলার দিকে ওঠা নামা ইত্যাদি, শেষ পর্যন্ত হর্ষদ মেহতা, বহু মানুষ সর্বশান্ত হয়েছেন, ভারতবর্ষের অর্থনীতি টালমাটাল হয়ে গিয়েছিল। আবারও টাকা খোলা বাজারে বেসরকারি সংস্থায় খাটবে। সার্বিকভাবে, আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি, সার্বিকভাবে এটা ঠিক কতটা ঝুঁকি একটা দেশে? প্রথমে আমি বলি, এই যে বললেন এলআইসি নিশ্চয়তা, যদি আপনি রিটার্ন ক্যালকুলেশন করেন, এলআইসি রিটার্ন কোনোদিনই খুব একটা বেশি নয়। আমরা যেটা ভাবতাম যে এলআইসিতে টাকা রাখছি মানে আফটার সার্টেন পিরিয়ড আমরা একটা মোটা টাকা পাবো, কিন্তু যদি আপনি রিটার্নটা ক্যালকুলেশন করেন ইন কম্পারিজন টু আদার্স, আগের কথাও যদি হিসাব করেন, আপনি কখনোই ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সাথে মেলাতে পারবেন না। এলআইসির টাকা কখনো সুদের হার কমেনি, সুদের হার কমে আলাদা। আমি আসছি, এখন ইকুইটি লিঙ্ক বা আপনার মিউচুয়াল ফান্ড অনেক কিছুতেই ওরা ইনভেস্ট করছে। আচ্ছা, আর যদি আপনি এলআইসির কথা আজকে বলেন, 24টা প্রাইভেট সেক্টর ইন্স্যুরেন্স কোম্পানি এখন রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, 24। তাই ও সবাই তো আর এলআইসিতে করছে না, অনেকেই ওইগুলোতেও টাকা খাটাচ্ছে। যে রিটার্ন তারা পাচ্ছে আজকে যদি আপনাকে
থাকে, আর এই রিস্ক ম্যানেজমেন্টের যে যুগ পড়েছে এখন- কিন্তু নামাটাও তো রয়েছে। হ্যাঁ নামছে তো রিস্ক ম্যানেজমেন্ট, এটাই তো রিস্ক না আমি ম্যানেজমেন্ট। বলছি যে যখন প্রাইভেট সেক্টরে কোনো 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 বেসরকারি সংস্থায় যখন টাকা খাটছে, তার তো নামার ঝুঁকিও থেকে যাচ্ছে সাংঘাতিক। আমার ঝুঁকিটা কিন্তু risk এলআইসিতে management টাকা বলে। রাখলে হয়তো ওঠার খুব বেশি ধাপ থাকছে না। থাকছে না, কিন্তু কিন্তু আপনি বলছেন নিশ্চিত নিশ্চিত থাকছে, রিটার্ন, protection। নিশ্চিত রিটার্ন কি আপনি এখন পাচ্ছেন? ব্যাংকের রেট তো রোজ কমছে বাড়ছে, এই তো রিজার্ভ ব্যাংকের রেট কমানোর কথা চিন্তা করছে। ব্যাংক রেট যদি কমে বাড়ে অটোমেটিক্যালি এফেক্ট। বেশ, আমাদের হাতে আর একদমই সময় নেই। যে বিষয় নিয়ে কথা বলছিলাম, বিষয়টা খুব গুরুতর, নিঃসন্দেহে গুরুতর, কারণ এটার সঙ্গে জড়িত রয়েছে একদম আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া, তার থেকেও বেশি যুক্ত রয়েছে যে ভবিষ্যতে আর যতগুলি সংস্কারের কথা কংগ্রেস সরকার ভাবছে, সেগুলো যদি রূপায়িত হওয়ার দিকে এগোয়, তাহলে ঘুমোতে যাওয়ার আগে নয় বা আগে পর্যন্ত নয়, ঘুমানোর পরেও বোধহয় একটা দুশ্চিন্তা থেকে যাবে। ফলত আমরা তাকিয়ে থাকবো যে কি হচ্ছে ভবিষ্যতে। নিশ্চয়ই সেই খবর আমরা সরাসরি আমাদের সঙ্গে। তাদের সবাইকে ধন্যবাদ। শোভনদেব চট্টোপাধ্যায়, অধ্যাপক পার্থ বিশ্বাস, তপন শিকদার, তপন তো অনেকক্ষণ সময় দিয়েছেন, বর্ষিয়ান নেতা, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, আমাদের সঙ্গে ছিলেন কৃষাণু ভট্টাচার্য, অচিন চক্রবর্তী, অধ্যাপক দেবাশিস সরকার। কি হবে ভবিষ্যৎই বলবে। তবে আপাতত অনুষ্ঠান শেষ করছি সেই কথা বলে যা এই অনুষ্ঠানের শিরোনাম। অনেকগুলো কথা এলো, হয়তো প্রত্যেকটা খুব একটা প্রীতিদায়ক নয়, তবুও অনুষ্ঠানের যে শিরোনাম সেটা বলেই আজকে রাতের মতনই অনুষ্ঠান শেষ করছি। মাফ কিজিয়ে সরকার।